কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন সকলে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। অর্থনীতির চাকা ঘোরাতে এ দেশকে বিভিন্ন খাতের উপর নির্ভরশীল হতে হয়। দেশের এই খাতগুলোর মধ্যে অন্যতম ও গুরুত্বপূর্ণ খাত হল কৃষি। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এদেশের প্রায় ৮০% মানুষই কৃষি কাজের সাথে সম্পৃক্ত। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি উর্বর, ব্যবহারযোগ্য ও কৃষি কাজের জন্য উপযুক্ত। সে কারণে শুধু ফসলি জমি নয়, বাড়ির আশপাশে এমনকি বাড়ির ছাদে উপযোগী বাগান তৈরি করতে আমরা সকলেই সচেষ্ট হব, এমনই প্রত্যাশায় মেলে ধরছি আজকের কৃষি সমাচার। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, পরিবেশের সাথে কৃষির রয়েছে অন্তর্নিহিত সম্পর্ক। কলকারখানার বিষাক্ত বর্জ্য, প্লাস্টিক ও পলিথিন ইত্যাদির যত্রতত্র উপস্থিতিতে মাটি দূষণ হচ্ছে। এছাড়া বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহারের ফলে উপকারী অণুজীব সমূহ ধ্বংস হয়ে দিন দিন মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে। এসব বিষয়ে সচেতন হওয়া জরুরি। বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা, পতিত জমি ইত্যাদি কৃষিকাজে ব্যবহার করলে কৃষি নির্ভর এই বাংলা হবে সম্পদশালী। তথা কৃষির উন্নয়নে আসুন আমরা সবাই সচেষ্ট হব, এমনই আহ্বানে আজ আমার বাংলা পর্বে শোনাব কাঁকড়া চাষের পদ্ধতি নিয়ে একটি সাক্ষাৎকার। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছি আমি জান্নাতুল ফেরদৌস তমা। আজ আমরা কথা বলবো কাঁকড়া চাষ পদ্ধতি নিয়ে। আর এজন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন মৎস্য অধিদপ্তরের সাবেক উপপরিচালক মোহাম্মদ আব্দুর রেজ্জাক। স্বাগত আপনাকে। জি, ধন্যবাদ। তো শুরুতেই যে বিষয়টি জানতে চাইব, কাঁকড়া চাষের জন্য ঘেরের স্থান, আমরা বলে থাকি যে ঘেরের মধ্যে কাঁকড়া চাষ করতে হয়। তো এই যে ঘেরের স্থান, এটি আসলে কিভাবে নির্বাচন করব এবং এর পরবর্তীতে এই ঘেরটা আমরা কিভাবে প্রস্তুত করব? জি, ধন্যবাদ আপনাকে। কাঁকড়া চাষের ক্ষেত্রে ঘেরের স্থান নির্বাচন, আকার এবং আয়তন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই বিষয়গুলি খেয়াল না করলে কাঁকড়া চাষ করে চাষিরা লাভবান হতে পারবে না। তবে ঘের তৈরিতে বিবেচ্য যে বিষয়গুলো আমরা আলোচনা করতে পারি সেগুলি হলো যে ঘেরটা অবশ্যই বেলে দোআঁশ বা কাদামাটিযুক্ত এলাকা স্থাপন করতে হবে। ঘেরের আয়তন 0.2 থেকে 1 হেক্টর হলে ব্যবস্থাপনার সুবিধা হয়। কাঁকড়া যখন পরিপক্ক হয়, অর্থাৎ যখন দেহে গুণাট বাড়তে থাকে, তখন এরা সাঁতার কাটতে পছন্দ করে। কাজেই ঘের ছোট হলে কোনোভাবেই এটি সাঁতার কেটে কাঁকড়া বড় হওয়ার সম্ভাবনা কম থাকে। জোয়ার ভাটা পানি পরিবর্তন করে যে এমন স্থানে ঘের স্থাপন করতে হবে। ঘেরে পানি ঢুকানো এবং নির্গমনের জন্য আলাদা গেট রাখতে হবে। ঘের শুকিয়ে তলা ভালো করে চাষ দিতে হবে যেন মাটি জোর হয়ে যায় এবং তলায় 4 থেকে 5 ইঞ্চি কাদা থাকতে হবে। ঘেরের চতুর্দিকে নেট দিয়ে বেষ্টনী দিতে হবে। মাটির পিএইচ এর উপর ভিত্তি করে চুন প্রয়োগ করতে হবে। এই বিষয়গুলি খেয়াল করে পুকুর প্রস্তুত। এ তো গেল প্রস্তুতকরণ। শুরুতেই যে বিষয়টি আসে, এরপরে যেটি আসে সেটি হচ্ছে যে কেমন পোনা আমরা বাছাই করব। তারপরে হচ্ছে যে এর পরবর্তীতে মজুদের একটা বিষয় থাকে। তারপরে পানি ব্যবস্থাপনার কথা আপনি বলছিলেন যে একদিক দিয়ে পানি আসলে নিঃসরণ করতে হবে, অন্যদিকে আবার পানি দিতে হবে, এরকম একটা কিছু। তো এই বিষয়টা একটু আপনি আমাদেরকে জানান। কাঁকড়া চাষের ক্ষেত্রে পোনা বাছাই বা শনাক্তকরণ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে বাংলাদেশে এখনো প্রাকৃতিকভাবে প্রচুর কাঁকড়ার পোনা পাওয়া যায় এবং এরা খুবই শক্ত ধরনের প্রাণী। প্রতিকূল অবস্থায় কাঁকড়া বাতাসে 4 থেকে 5 দিন আপনার বাতাসে বেঁচে থাকতে পারে। সুস্থ সবল পোনা এবং স্ত্রী এবং পুরুষ বাছাই করে সঠিক অনুপাতে মজুত করতে হবে এবং এই অনুপাতটা হবে স্ত্রী এবং পুরুষের অনুপাতটা, সেটা অর্থাৎ 9টি স্ত্রী কাঁকড়া পোনা হলে 1টি সেখানে পুরুষ, এইভাবে মজুত করতে হবে। আচ্ছা। হেক্টর প্রতি 10,000টি কাঁকড়া পোনা আনুপাতিক হারে ছাড়তে হবে। মজুতকৃত কাঁকড়ার আকার যেন মোটামুটি একই ধরনের হয়, তা না হলে একটি আরেকটিকে খেয়ে ফেলবে। অতিরিক্ত খাদ্যের কারণে যেন পানি নষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। প্রতি অমাবস্যা এবং পূর্ণিমা পানি ঢুকিয়ে আবার পানি বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। বালু উৎপাদনের জন্য পানির গভীরতা, তাপমাত্রা, অক্সিজেন, পিএইচ এগুলির যে সঠিক মাত্রা সেটি বজায় রাখতে হবে। তা না হলে কাঁকড়া চাষ করে চাষিরা লাভবান হওয়ার সম্ভাবনা কম থাকে। খাবারের কথা বলছিলেন, সেক্ষেত্রে আসলে কি ধরনের খাদ্য কাঁকড়াকে প্রয়োগ করতে হবে এবং এটার ব্যবস্থাপনা কিভাবে করব? চিংড়ি
মতো কাঁকড়াও নিঃশ্বাসের প্রাণী, তবে এরা জোয়ারের সময় সাঁতার কাটে এবং ওই সময় দিনের বেলাও খাদ্য গ্রহণ করে থাকে, এবং বয়স বাড়ার সাথে সাথে এরা চিপনার সাহায্যে, এদের যে চিমটা আছে সেটার সাহায্যে খাদ্য শিকার করে খাদ্য গ্রহণ করতে পারে। কি রকম খাদ্য দিব আমরা? জীবন্ত খাদ্য, সাধারণত আচ্ছা, জীবন্ত ঠিক খাদ্য আছে। দিতে হয়। এইগুলি সাধারণত চিংড়ির পোনা, অন্যান্য মাছের পোনা, এগুলি এগুলি খাদ্য হয়, হিসেবে দেওয়া হয়। আচ্ছা। এবং ছোট সময় এরা ডায়েটম এই সমস্ত খাবার পছন্দ করে, এবং দৈনিক দেহের ওজনে 8 থেকে 10% হারে খাদ্য দিতে হবে। আচ্ছা, আরেকটি বিষয় সেটি হচ্ছে যে কাঁকড়া আহরণ করব কিভাবে এবং বাজারজাতকরণ। হ্যাঁ, আহরণের কাঁকড়া পরেই দেখা আহরণ যায়। একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অন্যান্য মাছের মতো এটি নয়। কাঁকড়াকে আহরণ আংশিকভাবে আহরণ করা যায় এবং পূর্ণ আহরণ করা যায়। আচ্ছা। আংশিক আহরণের ক্ষেত্রে জাকি জাল, বাঁশের চুঙা, বাঁশের ঝুড়ি, এগুলি দিয়ে কাঁকড়াকে কোনো জায়গায় খাদ্য দিয়ে তাকে আকৃষ্ট করে এক জায়গায় জড়ো করে সেখানে আংশিক আহরণ করা যায়। আচ্ছা। আর সম্পূর্ণ আহরণের ক্ষেত্রে কাঁকড়ার যে গের আছে বা পুকুর আছে সেটিকে সম্পূর্ণ শুকে কাঁকড়া আহরণ করতে হবে। বাজারজাতকরণের ক্ষেত্রে আরেকটি বিষয়ই করতে হবে, যাতে তাদেরকে গ্রেডিং করতে হবে, অর্থাৎ ছোট বড়, স্ত্রী পুরুষ, এবং তাদের যে চিমটা আছে সেটা যেন কোনোভাবে ভেঙে না যায়, কারণ তাহলে বাজার দর কমে যাবে। আচ্ছা। এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আশা করছি আমাদের কৃষক ভাই ও বোনেরা আজকের আলোচনা থেকে অনেক উপকৃত হবেন। সকলকে ধন্যবাদ। যা যা কইছিলাম সব নিয়ে আইছো তো? তার চেয়ে বেশি আনছি। বেশি কি আনছো? লাল শাক। হ্যাঁ, আমার ছোট ভাই চাকরি পাওয়ানোর পর আমগো বাড়িতে প্রথম আইছে, আর তুমি? আচ্ছা, লাল শাক বেশি আননের কারণটা কি? আপা, আমি দুলাভাইকে বেশি করে লাল শাক আনতে বলেছিলাম। হ্যাঁ, এইবার বিশ্বাস হইল তো? এত কিছু থাকতে লাল শাক আনতে কইছস কেন? লাল শাকের পুষ্টিগুণ অনেক অনেক বেশি। তাই নাকি? হ্যাঁ, লাল শাক রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, সেই সঙ্গে রক্তশূন্যতা দূর করে। ও, শুধু তোমরা নও, অনেকেই লাল শাকের পুষ্টিগুণ সম্পর্কে জানেন না বলে খায় না। অতীতে শুধু শীতকালে লাল শাক পাওয়া যেত, এখন সারা বছরই পাওয়া যায়। সহজলভ্য লাল শাকে রয়েছে ভিটামিন এ, সেই সঙ্গে ভিটামিন সি। লাল শাকের এত গুণ? এছাড়াও রয়েছে ফোলেট, রিবোফ্লোবিন, নিয়াসিন, থাইমিন প্রোটিন, খনিজ উপাদান, ফসফরাস, আয়রন, সেলেনিয়াস, কপার, জিঙ্ক, ক্যালসিয়াম, পটাশিয়াম রয়েছে প্রচুর পরিমাণ। তাই নাকি? এইসব জানলে আমরা আগে থেকে লাল শাক খাইতাম। লাল শাকে ক্যালসিয়ামের পরিমাণ অন্য শাকের তুলনায় অনেক অনেক বেশি। ক্যালসিয়াম দেহের জন্য অত্যন্ত উপকারী, বিশেষ করে হাড় গঠনে, দাঁতের সুস্থতা, গর্ভবতী মায়েদের দৈহিক ক্যালসিয়ামের চাহিদা পূরণে লাল শাক খুব উপকারী। তাইলে অহন রোজ খাবারের লগে লাল শাক রাখুম। অবশ্যই রাখবে আপা। তুই না এলে আমরা লাল শাকের পুষ্টিগুণ সম্পর্কে কিছুই জানতাম না। সবচেয়ে বড় কথা আপা, লাল শাকের অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে, সেই সঙ্গে ক্যান্সারের কোষ জন্ম নিতে পারে না। বাড়ির আশেপাশে খালি জমিতে সহজে লাল শাক চাষ করা যায়, এতে জমি খালি থাকে না, নিজেদের চাহিদা মিটিয়ে প্রতিবেশীদেরও লাল শাক দেয়া যায়। নিজে চাষ করবো, অন্যেরও চাষ করতে বলবো। পুষ্টিগুণ বিচারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার লাইগাই লাল শাক অনেক উপকারী। ঠিক তাই, লাল শাক খাবো, রোগ বালাই দূর করব। সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, এরই সাথে সময় হলো বিদায় নেয়ার। তবে আমন্ত্রণ রইল আগামীকাল ঠিক একই সময়ে এ অনুষ্ঠান শোনার। যা কিছু সুন্দর সে বিষয়ে সবাই সচেতন থাকুন, অন্যকে সচেতন করুন। সবাই ভালো থাকুন। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।